2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন তার ও তার সরকারের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু মাত্র 1 বছরের মাথায় জনপ্রিয়তা কেন? আদৌ ইউনূস সরকারের প্রতি কোনো প্রিয়তা আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এতটাই ধস নেমেছে যে কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এমনটা যারা বলছেন তারা সরকারের বিরোধী কেউ নেই, বরং সরকারের ঘনিষ্ঠ হিসেবেই তারা পরিচিত। অধ্যাপক ইউনূসের সরকারের জনপ্রিয়তায় কেমন ধস নেমেছে তার একটা গাণিতিক হিসেব দিতে চাই। তার সাথে তুলে ধরবো একটা বিশ্লেষণ, যেখানে আমরা 11টি কারণ তুলে ধরবো যেগুলোর কারণে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমায় চলে গেছে। এতটাই খারাপ অবস্থা আমাদের বিশ্লেষণে ডক্টর ইউনূসের সেই 3-0 এখন নতুন করে লেখার সময় হয়েছে। নতুন 3-0 হলো শূন্য শান্তি, শূন্য সম্প্রীতি আর হাজারের শূন্যে ভরা বাংলাদেশ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দায়িত্ব নেওয়ার 1 বছর পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কেমন তা নিয়ে কোনো জরিপ হয়নি, তবে জনপরিসরে কান পাতলেই সরকারের সমালোচনা ভেসে আসে। সরকারের জনসমর্থন কমার লক্ষণ সামাজিক মাধ্যমে আরো স্পষ্ট। গত বছর 30শে জুলাই ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করা কর্মসূচির পুনরাবৃত্তি হিসেবে এই বছর একই দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার লাল করা হয়। কিন্তু আগে যেটি ছিল স্বতঃস্ফূর্ত, 1 বছর পর সেটি অধ্যাপক ইউনূসের জন্য ব্যাকফায়ার করলো। ওই পোস্টটি থেকে আমরা অধ্যাপক ইউনূস সরকারের জনপ্রিয়তার ধারণা পেতে পারি। 4 আগস্ট পর্যন্ত ওই পোস্টে 42,000 রিয়াকশন এসেছে, যার মধ্যে 30,000 রিয়াকশনই হা হা। একে আমরা দেখতে পারি জনমতের এক নিদারুণ বাস্তবতা হিসেবে। 13,700 কমেন্ট এসেছে, যার মধ্যে 13,000-এরও বেশি কমেন্টই সরকারের জন্য নেতিবাচক। এগুলোর সারমর্ম হলো ইউনূস সরকার ব্যর্থ। অনেকেই মন্তব্য করেছেন দেশকে বহু বছর পিছনে ঠেলে দিয়েছে ইউনূস প্রশাসন। এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা কয়েক মাস আগেও সরকারের সমর্থক বলে পরিচিত ছিলেন, এমনকি অনেকে গণ আন্দোলনে অংশও নিয়েছেন। একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সরকারের উপদেষ্টাদের পোস্টেও। বাধ্য হয়ে তাদের পোস্টগুলোতে এখন ফ্রেন্ডস অনলি কমেন্ট অনিবার্য হয়ে উঠেছে। প্রশ্ন হলো, 1 বছরের মাথায় সরকারের সমর্থকরাই কেন সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন? আমাদের বিশ্লেষণে আমরা 11টি কারণ তুলে ধরেছি, যেগুলো ডক্টর ইউনূসের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে এনেছে। সমর্থকরাই বলছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, খোঁজা দরকার এক্সিট রুট। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর নতুন আপদ উপহার দিয়েছেন দেশবাসীকে, সেটির নাম মব সন্ত্রাস। গত 1 বছরে মব সন্ত্রাসীরা ব্যক্তির উপর হামলা থেকে শুরু করে অফিস, ঘরবাড়ি লুটপাট, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, আখড়া ভাঙ্গা, এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আদালত পাড়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে মন্দির, বেডরুম থেকে রাজপথ, সবখানে সরকারের নাকের ডগায়, সরকারি পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাস চলছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ডক্টর ইউনূসের 1 বছরের শাসনে মব সন্ত্রাসে যত মানুষ মারা গেছে তা গত 20 বছরের রেকর্ডকে বহুগুণে পেছনে ফেলে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরের দিনে কমপক্ষে 18 জন মানুষ মব হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিতিতেও এসব ঘটনা ঘটে। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি জনসম্মুখে ঘোষণা দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। ইউনূস সরকার তার ঠেকানো তো দূরের কথা, সরকারের পদাধিকারী ব্যক্তিরাই এই ভাঙ্গনে উল্লাস করেছে। সরকারি এই মব সন্ত্রাসীদের আখ্যা দিয়েছে প্রেসার গ্রুপ হিসেবে। বছরের শেষে এসে অবশেষে অরিন্দম কহিলর মতোই উপদেষ্টা আসিফ নজরুল মব সন্ত্রাসকে বলেছেন দুর্ভাগ্যজনক। এর অর্থ হলো সরকার এখনো স্বীকার করতে রাজি নয় এটি তাদের ব্যর্থতা, বলা ভালো সবচেয়ে বড় ব্যর্থতা। পুলিশের উপর দোষ চাপিয়ে সরকার পক্ষ প্রায় মব সন্ত্রাসকে জায়েজ করতে চেয়েছে, অথচ সরকারি কিংস পার্টির লোকজন কখনো মব করেছে, কখনো বা পুলিশের উপর হামলা চালিয়েছে, কখনো আবার পুলিশ মব সন্ত্রাসীদের ধরলে তাদের ছাড়াতে থানায় গেছে। দ্বিতীয় কারণ নির্বিচারে হত্যা মামলা আর গণগ্রেপ্তার।
এক বছর পর এসে আইন উপদেষ্টা বলছেন তার সরকারের জন্য দুর্ভাগ্যের আরেকটি বিষয় হলো জুলাই আন্দোলনের নামে নির্বিচারে হত্যা মামলা বাণিজ্যে বাংলাদেশের সব আমলের রেকর্ড ছাড়িয়ে গেছে এরই মধ্যে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে, এক ব্যক্তিকে একাধিক স্থানে আহত দেখিয়ে মামলার পর মামলার ফাইল হয়ে গেছে। খেলোয়াড় থেকে অভিনেত্রী, সাংবাদিক, আইনজীবী, বিচারক কেউই বাদ পড়েননি এসব মামলা বাণিজ্য থেকে। কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও আইন উপদেষ্টা সব সময় ছিলেন দিবা স্বপ্নে। একদিকে মামলা যেমন হয়েছে দেদারসে, তেমনি সরকার বাহাদুরও গ্রেপ্তার করেছে অবারিতভাবে। সরকারি নির্বিচারে গ্রেপ্তার প্রক্রিয়া বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শুধু প্রশ্নই তোলেনি, মানবাধিকার পরিস্থিতিকে হাস্যরসে পরিণত করেছে। নানা মাত্রার মব সন্ত্রাস, নির্বিচারে মামলা ও দোষর ট্যাগিং দিয়ে অবাধে চলছে চাঁদাবাজি ও দখলবাজি। চাঁদাবাজির জন্য নৃশংসভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মারতেও দেখা গেছে অন্তর্বর্তী সরকারের আমলে। বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে বহু এলাকার সাধারণ মানুষ। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি ও তাদের সহযোগীরা, যারা ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত, তাদের চাঁদাবাজির জন্য নির্বিঘ্নে ঘুমানো দায় হয়ে গেছে। এক বছরের মধ্যে জুলাই হয়ে গেছে মানি মেকিং মেশিনে। উপদেষ্টা থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন, সহকারী এবং সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে শত শত কোটি টাকা লোপাটের কাহিনী প্রকাশ্যে এসেছে। 5 আগস্টের পর থেকে সরকারি উপদেষ্টা ও তাদের সমর্থক কিংস পার্টির নেতারা রাতারাতি পাল্টে ফেলতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তারা স্বীকারই করতে চান না বাংলাদেশে কখনো শেখ মুজিব নামে কেউ ছিল যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও স্মারকে ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা চলতে থাকে সরকারি প্রশ্রয়। 1971-কে 2024 দিয়ে রিপ্লেস করতে চেয়েছে অনেকে। মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীদের সংজ্ঞা সংক্রান্ত আইন পরিবর্তন করে সন্দেহকে অনেকখানি পাকাপোক্ত করেছে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলা এন্ট্রি। গত বছর 5 আগস্টের পর থেকে ইউনূস সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো হরে দরে ট্যাগিং আর বিভাজনের রাজনীতি চালু করা। ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে সরকার উপদেষ্টা থেকে শুরু করে সরকার সমর্থকরা প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাণান্তকর চেষ্টায় নিয়োজিত আছে। অধ্যাপক ইউনূস নিজের পছন্দসই দলগুলোকে নিয়ে বানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন, যে দলগুলোর বেশিরভাগ ভোটের রাজনীতিতে হর হামেশাই জামানত হারায়। জাতীয় পার্টির মতো অনেক নিবন্ধিত দলকে তাদের স্বাভাবিক কাজই করতে দেয়া হচ্ছে না, ফলে জাতীয় ঐকমত্য কমিশন হয়ে গেছে জাতীয় বিভাজন কমিশন। খোদ সরকার সমর্থক বলে পরিচিত টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে কাজ করছে এনসিপি। নিরস্ত্র জনতার উপর যে সেনাবাহিনী জুলাই আন্দোলনে গুলি চালায়নি, সেই সেনাবাহিনী গোপালগঞ্জে এনসিপির জন্য নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে। ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও সরকার তার কিংস পার্টিকে খুশি করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের চেয়েও গত এক বছরের খারাপ অবস্থা সাংবাদিক ও গণমাধ্যমের। দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে ডক্টর ইউনূসের শাসনামলে কোনো ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা আগের সরকারের আমলের চেয়েও অনেক খারাপ। 266 জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকা সত্ত্বেও বেশ কয়েকজন সাংবাদিককে বছর ধরে জেলে রাখা হয়েছে। দখল হয়ে গেছে বহু গণমাধ্যম, চাকরি হারিয়েছেন 150 জন সাংবাদিক, বরখাস্ত হয়েছেন 8টি দৈনিকের সম্পাদক, 11টি টিভি চ্যানেলের বার্তা প্রধান। সাংবাদিকদের বিরুদ্ধে চলছে মব সন্ত্রাস। বছরের শেষ দিকে এসে ইউনূসের সরকার সবচেয়ে বড় সাফল্য দাবি করছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে পারা। কিন্তু গত এক বছরে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাওয়া, নতুন কর্মসংস্থান তৈরি না হয় ধুঁকতে ধুঁকতে লড়ছে দেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন তারা গত 40 বছরে এমন দুরবস্থা দেখেনি। বিদেশি বিনিয়োগ আনার জন্য ফেসবুক শো করেও লাভ হয়নি। দেশের অর্থনীতি যতটাই বাজুক না কেন, গত এক বছরে ডক্টর ইউনূস এবং তার গ্রামীণের প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ সুবিধা পেয়েছে। ইউনূসের শাস্তি আর কর মওকুফ যেমন হয়েছে, তেমনি গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণের বহু প্রতিষ্ঠানের ব্যবসার দুয়ার খুলে গেছে। ম্যান পাওয়ার থেকে বিশ্ববিদ্যালয়, সবখানে ইউনূসের স্বপ্নের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো ব্যবসার লাইসেন্স পেয়েছে। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ স্বজনপ্রীতি। নিয়োগকর্তা এনসিপির প্রতি স্বজনপ্রীতি শুধু নয়, তার উপদেষ্টা পরিষদের দিকে তাকালে দেখা যাবে সেখানেও ডক্টর ইউনূস নিজের গণ্ডির বাইরে যাননি।
অনেকে এটাকে গ্রামীণ ব্যাংক উপদেষ্টা পরিষদ বলে থাকেন, কেউ বলে ইউনুস সেন্টার এক্সটেনশন, আবার কেউ কেউ চট্টগ্রামের আঞ্চলিক উপদেষ্টা পরিষদ হিসেবেও খোঁটা দেয়। কিন্তু উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের লাগামহীন ব্যর্থতার জন্য তাদের পদত্যাগের দাবি উঠেছে বহুবার। মাইলস্টোন দুর্ঘটনার পর আইন ও শিক্ষা উপদেষ্টাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। স্বাস্থ্য উপদেষ্টার খোঁজ পাওয়া যায় না, হেরিকেন জ্বালিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার শিশুসুলভ বক্তব্য উপদেষ্টা পরিষদের ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন তুলেছে। হেলিকপ্টার, বিমানবন্দরে ম্যাগাজিন কাণ্ড, বাবার লাইসেন্স, এসব নানা কারণে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, কিন্তু তারপরও তিনি বহাল তবিয়তে আছেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেক সরকার আছে। দর্শক, গত বছর 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো রাতারাতি পাল্টে যেতে দেখা যায় ফেসবুকে ভাইরাল হওয়ার পর, না হয় নিজের কিংস পার্টির মবের কারণে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। সরকারের বহু নিয়োগ বাতিল হয়েছে ফেসবুকে সমালোচনার কারণে। সবশেষ মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিল অধ্যাপক ইউনূসের দপ্তর। ফেসবুক সমালোচনায় আধা ঘন্টার মধ্যে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের পতনের পর দেশের মানুষের সবচেয়ে বেশি চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সরকার সেই চাওয়াটার মধ্যেই জল ঢেলেছে সবচেয়ে বেশি। একাধিক নাটক এর মধ্যে মঞ্চস্থ করেছে নির্বাচন নিয়ে। সরকার জনসমর্থন কমার জন্য কারণগুলো ততটা প্রকট হয়ে উঠতো না যদি নির্বাচনের তারিখ নিয়ে নিশ্চয়তা থাকতো। কারণ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের দিক থেকে মহাকাব্যিক অনিশ্চয়তা এবং সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর নানা হেয়ালি বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন বিষয়ে সন্দিহান করে তুলেছে। বিএনপির জন্য নির্বাচন হয়ে গেছে এখন বিস্কুট দূরের খেলার মতো। ব্যর্থতার এত ফেরিস্তির মাঝে কি কোনো সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের? আছে। সরকারি টাকায় ইউনূসের 11টি বিদেশ সফর, জুলাই চেতনার নামে ব্যবসা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয় না বলেই সরকারের সাফল্য দেখতে পায় না। তিনি গ্লাসের অর্ধেক খালি অংশ না দেখে অর্ধেক পূর্ণ অংশটি দেখার পরামর্শ দিয়েছেন। দর্শক, গ্লাসে কি আদৌ পানি অবশিষ্ট আছে? সেই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, তখন অর্ধেক খালি না ভরা তা খুঁজতে গেলে গ্লাসটাই হয়তো হারিয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব তার যে মূল সারাংশ সেটি হলো যে আমাদের বাংলাদেশে ব্যাপক চাঁদাবাজি এবং যে মব সন্ত্রাস শুরু হয়েছে এটা জ্যামিতিক হারে বাড়ছে। এবং এই মুহূর্তে যারা শক্তির আধার তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন উপায়ে তারা মব সন্ত্রাস চালাচ্ছে, যাদের হাতে ক্ষমতা আছে। এখন এই যে মব সন্ত্রাস, সেটা আমলা হন, কামলা হন, রাজনীতিবিদ হন, ক্ষমতাধর উপদেষ্টা হন, যারা এই কর্মটি চালাচ্ছেন, মূলত তাদের পতন এবং তাদের দুর্ভোগ এবং দুর্দশা এই মবের মধ্যেই নিহিত। মানে যেখান দিয়ে তাদের শুরু, ঠিক সেই জায়গাতেই তাদের শেষ হবে। একইভাবে আওয়ামী লীগের যে সকল চাঁদাবাজ চলে গিয়েছেন এবং তার জায়গা যারা দখল করছেন এবং নিজেরা এই চাঁদাবাজির আধিপত্য বজায় রাখার জন্য মারামারি, কাটাকাটি, খুন খারাপি চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুত তারা সবাই এই চাঁদাবাজির যে জাতাকল, সেই জাতাকলে তারা পড়ে যাবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যারা শুনতে চান তারা এখন আমি শিরোনাম নিয়ে যে গল্পটি বলতে চাচ্ছি, বাংলাদেশের খুব নামকরা মশহুর একটি গল্প। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব প্রায় তার ওয়াজে এই বক্তব্যটি দিতেন। বক্তব্যটির মূল প্রতিপাদ্য বিষয়গুলো পরে বলবো, সংক্ষেপে আগে গল্পটা আপনাদেরকে শুনিয়ে নেই। বহুকাল আগের কথা, যখন আমাদের দেশে কাবুলিওয়ালারা ব্যবসা বাণিজ্য করতেন, এবং আপনারা জানেন যে কাবুলিওয়ালারা তাদের যে কাবুলি ভাষায় না বলে আধা হিন্দি, আধা উর্দু এবং কিছুটা বাংলা মিশ্রিত হয়ে তারা একটা নিজস্ব একটা ভাষা রীতি তৈরি করেছিলেন আমাদের দেশে সুদের ব্যবসা চালানোর জন্য। তো ওভাবে তারা কথা বলতেন এবং আমাদের যারা জনগণ তারা ভীষণ রকম তাদের সেই যে আধো আধো উর্দু, আধো আধো হিন্দি, আধো আধো বাংলা, এই জিনিসগুলো ভীষণভাবে তারা উপভোগ করতেন। এটা ব্রিটিশ জমানা কিংবা তারও আগের থেকে। তো সেই কাবুলিওয়ালার গল্প, তিনি গ্রামের একটি রাস্তাতে যাচ্ছেন, গভীর জঙ্গল।
তো হঠাৎ করে তিনি দেখলেন যে সেই গাছের ডালায় বসে এক যুবক কিছু খাচ্ছে, গাছের ফল খাচ্ছে, জাম খাচ্ছে। তো এখন কাবুলিওয়ালা খুব আশ্চর্য হয়ে, উনি আসলে কখনো জাম দেখেননি বা জাম গাছ দেখেননি। তো বললো যে তুমি কি করতেছো? যুবককে বললো, বাংলাদেশি যুবককে বললো যে আমি গাছে বসে বসে জাম খাচ্ছি। তো বললো যে আমাকে একটা দাও তো। তো উনি খেলেন, খুব মজা লাগলো। লাগার পরে সে বললো যে তো मैं खा सकती हूँ, তোমার সঙ্গে কি আমি এটা খেতে পারি? তো ছেলে বললো কিউ, জরুর, অবশ্যই, কিউ নেহি, জরুর, তুমি অবশ্যই পারো। তো কাবুলিওয়ালা আস্তে গাছে উঠে গেল। উঠে যাওয়ার পরে সেই যুবক তাকে দেখিয়ে বললো যে দেখো, এই যে কালো কালো যে জামগুলো আছে এগুলো পাকা, টসটসে পাকা। তো তুমি এই কালো কালো জামগুলো খাবে, অন্য জামগুলো তোমাকে ভালো হবে না। যাই হোক, এখন কাবুলিওয়ালার হাত মোটা, নর্মালি তাদের যে খাদ্য চাহিদা বাঙালির মতো না, খাওয়ার যে ধরন প্রকৃতি তাও না। বাঙালিরা যেমন একটা একটা করে খাচ্ছে, সে একসাথে 3-4টে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। এখন ওই যে জাম গাছ বা জামের যে থোক থাকে, ওর মধ্যে আপনারা দেখবেন গ্রামে কালো রঙের ভ্রমর থাকে, ফুল ফুটে যেগুলো ভ্রমর। তো এরকম কাবুলিওয়ালা যখন জাম ধরছে, জাম ধরতে গিয়ে হাতের মধ্যে তার সেই ভ্রমর চলে এসছে। তো সে ভারী আশ্চর্য হয়ে গেল যে এতক্ষণ আমি জাম খেলাম, কোনো শব্দ করলো না, আর এখন কি সব আওয়াজ হচ্ছে, ভো ভো ভা ভা। তো কাবুলিওয়ালা তখন বলছে ভো করে আর ভা করে, ভো করে আর ভা করে, छुड़ेंगा नहीं, काले काले जो भी पाएगा सबको খায়েগা। নেহাত একটা গল্প। এর অর্থ যে আপনি যখন একটা গ্রুপের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি জাম না ভ্রমর, আপনার রঙের মধ্যে সেটা যাকে বলা হয় বিচার্য হয়ে যাবে। এখানে একজন লোক যেমন কাবুলিওয়ালা, সে জাম এবং ভ্রমর এটাকে এক করতে পারেনি। তদ্রূপ যখন এই যে মবের রাজত্ব বা চাঁদাবাজির রাজত্ব শুরু হয়ে যাবে, তখন আসলে এখানে যখন অন্তিম সময় আসে, চূড়ান্ত মুহূর্ত আসে, তখন এটাকে পৃথক করা যায় না। আপনারা অতি সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বেশ কয়েকজন উপদেষ্টা, মানে দুজন উপদেষ্টা, একজন শিক্ষা উপদেষ্টা এবং একজন আইন উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি, প্রেস সচিব, এই তিনজন মব দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় 9 ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন। এবং এই সময়ের মধ্যে যারা অবরুদ্ধ থাকেন এবং চারিদিক থেকে তাদেরকে আক্রমণ করে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে, হয়তো আরও অশালীন অশ্রাব্য কিছু করা হয়েছে, ওটা যে শরীর এবং মনের উপরে কী ধরনের চাপ পড়ে ওটা আপনারা দেখতে পাবেন যে 2 দফায়। প্রথম দফায় তারা যখন বের হওয়ার চেষ্টা করলেন, পুলিশ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলো, তখন তাদের যে ছবি দেখুন, এবং পরবর্তীতে যখন তারা পারলেন না, আবার তারা অবরুদ্ধ হলেন এবং গভীর রাতে যখন তাদেরকে আবার সেখানে উদ্ধার করা হলো, যাদেরকে উদ্ধার করা হলো তাদের চেহারা শুরুতে মনে হলো যেন তারা একেবারে কবর থেকে উঠে এসেছেন, মৃত লাশ, ঠিক ওই রকম। কথাটা বললাম এই কারণে যে এই মব সন্ত্রাসের পক্ষে সাফাই গাইতে গিয়ে প্রধান উপদেষ্টার যে প্রেস উইংসের দায়িত্বে যিনি নিয়োজিত প্রেস সচিব, তিনি বলেছিলেন যে এটা আসলে মব সন্ত্রাস না, এটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ প্রেশার গ্রুপ। মানে তিনি বলার চেষ্টা করছেন যে এটা আসলে মব বলতে যা বোঝায় সেটা নয়, মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, সেটা প্রকাশ করার একটা ভঙ্গি, অ্যাটিটিউড। সেকেন্ড থিং হলো যে এটা গুণবাচক। এই কারণে এই মব সৃষ্টি করে তারা যে একটা প্রেশার তৈরি করছে, চাপ তৈরি করছে, সেই চাপের ফলে এই সমাজে দ্রুত অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে, আইন কানুন থেকে শুরু করে আরও অনেক কিছু। সো ইটস গুড। কিন্তু দেখা গেল যে এর কয়েকদিন পর তিনি নিজে এই মবের শিকার হলেন এবং তখন নিশ্চয়ই তার বারবারই কথাটা মনে পড়ছিল। এবং এখন তিনি বা তার যারা সঙ্গী সাথী রয়েছেন তারা আগামী দিনে এই মব সন্ত্রাস তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে কি ভয়ঙ্কর পরিণতি আনতে পারে সেটা নিয়ে হয়তো তারা নিজের অজান্তে আতঙ্কিত অনুভব করছেন, যদি তাদের সেই অনুভূতি থেকে থাকে। এখানে আমরা যেটা জানি সেটা হলো ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব। সে যে একটা বিজ্ঞানী,
তিনি তার গবেষণাগারে একটি দানব তৈরি করেছিলেন কিছু অসাধ্য সাধনের জন্য। তো আজকের যুগের যে এআই তৈরি হচ্ছে সেই এআই এর মতো ঠিক এটা একটা গল্প। এই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় মানব সভ্যতা ধ্বংস করবে, দলে দলে মানুষকে কচুকাটা করবে এবং এদের হাতে কেয়ামত হয়ে যেতে পারে, এইরকম আশঙ্কা কিন্তু এখন এই যুগের জ্ঞানী গুণী বিজ্ঞানীরা করছেন। কিন্তু তারপরেও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, একে অপরের উপর প্রভুত্ব শ্রেষ্ঠতা অর্জনের জন্য এই এআইকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিশ্বের সকল রাষ্ট্র, তথ্য এবং প্রযুক্তি কোম্পানিগুলো তারা তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং শত্রুর উপর এটা প্রয়োগ করার জন্য তারা সামরিক প্রতিদ্বন্দ্বীর উপর করার জন্য এটা তারা ব্যবসায়িক এবং নিজেদের আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য এটাকে তারা ভিন্ন উপায়ে ঘর গৃহস্থালির বা শিল্প কলকারখানার টুলস হিসেবে তারা এই এআই প্রযুক্তিকে ব্যবহার করছে। তো এই এআই প্রযুক্তি যেভাবে ছড়িয়ে পড়ছে, দেখা গেল যে এই এআই এর উদ্যোক্তা যারা, সুবিধাভোগী যারা, তারাই এদের হাতে মারা পড়বে। এখন কথা হচ্ছে যে একটা সময় আশঙ্কা করা হচ্ছে এআই নিজেরা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে, তার মালিকের সাইন নকল করে ব্যাংক থেকে সে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবে, ইত্যাদি আরও অনেক কিছু। তো এখন এই যে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মববাজি, এই সকল বিষয়ে যারা প্রমোট করছেন আর এই সমস্ত বিষয়ে যারা সুবিধা ভোগ করছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি কারো নাম বলবো না, মোরাললেস যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা কম বেশি এটার কিন্তু সুবিধা ইতিমধ্যে ভোগ করেছেন যার যার অবস্থান থেকে। কেউ হয়তো চাঁদাবাজির সুবিধা ভোগ করেছেন এবং কেউ হয়তো সেই চাঁদাবাজির সুবিধা ভোগ করতে গিয়ে ইতিমধ্যে তারা চান্দা ভাই হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং এই যে চান্দা ভাই হিসেবে যাদের নাম এসে গেছে কিংবা এই চাঁদার সাথে সম্পৃক্ত যে নামগুলো এসে গেছে, এই লোকগুলো রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণ পৌঁছে গেছে। আগামী দিনে তারা দেশ শাসন করবে, ভালো কোনো পদ পদবিতে বসবে, মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গায় পৌঁছাবে, এটা মানে শূন্য, অসম্ভব একটা বিষয়। এটা হবে না। এর কারণ হলো মানে রাজনীতিতে ঢোকার জন্যে এখানে ন্যূনতম একটা যাকে বলা হয় ইমেজ দরকার আছে। কোনো মানুষের যদি ইমেজ চলে যায়, আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন তখন তার একটা ইমেজ ছিল। আবার ধরুন জিয়াউর রহমান সাহেব বলেন, শেখ হাসিনা যে তিনবার ক্ষমতায় এসেছে, মানে তিনবার না, ধরুন দুইবার, সেই 1996 সনে এবং 2009 সনে, একেবারে প্রত্যক্ষভাবে জনগণের ভালোবাসা এবং ভোটে এই দুইবারের কিন্তু তার একটা ইমেজ তৈরি হয়েছিল। মানে তিনি ব্যক্তিগতভাবে অসৎ নন, অনেকে হয়তো সুযোগ সুবিধা দেন কিন্তু নিজে সুযোগ সুবিধা নেননি। এই যে ন্যারেটিভটি, এটি ছিল একেবারে 2009 সন পর্যন্ত তার সপক্ষে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল নানা রকম ন্যারেটিভ, তার ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এখন তিনি যেখানে নির্বাসিত অবস্থায় আছেন সেখান থেকে তার পুনর্বাসনের যে বিষয়টি, এটি অনেকের আবেগের বিষয়, কিন্তু এটা হবে না। এই সম্মান একবার গেলে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই সম্মান কাউকে দিলে এবং সেই সম্মান যদি আল্লাহ ফিরিয়ে নেন, সম্মান এবং ক্ষমতা, সেখানে আসলে পুনর্বহালের কোনো সুযোগ থাকে না। তিনি ক্ষমতা দেন এবং ক্ষমতা ছিনিয়ে নেন। তো আপনার বোঝার চেষ্টা করুন যে আপনি যখন একজন ভিক্ষুককে একটা টাকা দিলেন, টাকা দেওয়ার পরে পরবর্তীতে আপনার মনে কতটা ক্রোধ হলে আপনি আবার সেই টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। আপনি মানুষের হয়ে বা মানুষ হয়ে যদি একটা ভিক্ষুকের কাছ থেকে একটা টাকা ছিনিয়ে নেওয়া আপনার জন্য খুব লজ্জাকর হয়, কষ্টের হয়, এবং এই কাজের জন্য সবাই যখন ভিক্ষুকে দায়ী করবে, ঠিক সেই সময়টিতে মানুষের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে কোনো রাষ্ট্র ক্ষমতা, রাজক্ষমতা দেন, সম্মান দেন, মর্যাদা দেন, এবং ওটা যখন সেই মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, এখানে শতভাগ, হাজার ভাগ, কোটি ভাগ দায়ী ওই মানুষের, আল্লাহর কোনো দায় নয়। আল্লাহর এই কাজটা করতে খুব কষ্ট হয়। তো সেই দিক থেকে যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, যারা এই রাষ্ট্র ক্ষমতায় বসে জনগণের হক নষ্ট করেছে এবং মহান আল্লাহর ক্রোধের শিকার হয়েছে, তারা দ্বিতীয়বার এখানে ফেরত আসতে পারে না। তো সেই ক্ষেত্রে ধরেন এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে অনেক সুযোগ করে দিয়েছেন। কারো কাছে এই পরীক্ষা ছিল যে তোমার সামনে 1000 কোটি টাকা থাকবে, তুমি যদি এই টাকার লোভ সামলাতে পারো তাহলে তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়া হবে।
কারো কাছে পেশির শক্তি দেখানোর সুযোগ ছিল। তুমি যদি এই পেশির শক্তি দমন করে, মব সন্ত্রাস না করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো, তোমাকে প্রজ্ঞাবান করা হবে, ক্ষমতাধর করা হবে এবং সত্যিকার অর্থে তোমাকে বিজয়ী করা হবে। এই দুটো বিষয় বললাম। কিন্তু এই যে আল্লাহর যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা আল্লাহকে 15 মিনিট সময় দেইনি। এর মধ্যে যে যেভাবে পারি হাঁস চুরি করেছি, ব্রা চুরি করেছি, তারপরে শেষে পেটিকোট চুরি করেছি, ডাটা চুরি করেছি, ডিম চুরি করেছি, মাছ চুরি করেছি, কি না করেছি বলেন তো? গরু চুরি করেছি, তারপরে ফ্রিজের মাংস চুরি করেছি, মানুষকে মানে কি না করেছি, অনেক কিছু করেছি। যদি আপনি 5 তারিখ আগস্ট মাসের 2024 সনের 5 তারিখ থেকে, যাকে বলা হয় সেই আজ অবধি যে অপরাধগুলো সাধিত হয়েছে, এই অপরাধগুলো কি আগের যে অপরাধ আওয়ামী জমানার তার চেয়ে কোনো অংশে কম, বা কোনোটি কমে গেছে, বা এর মধ্যে কি কি স্বস্তির নিঃশ্বাস আপনারা পেয়েছেন? তো এই বিষয়গুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে ভালো কর্মর কোনো সন্ধান নেই, কিন্তু মন্দ কর্মগুলো ক্রমশ বেড়ে চলছে। আর সেই মন্দ কর্মের ফলে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেউ মব করেন, তারেক রহমান সাহেব, জামাতের আমির, তাদের কাছে যদি কেউ চাঁদা চেয়ে বসেন, এই যে সমন্বয়কদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি মব ভায়োলেন্সের শিকার হন, তাহলে সবাই আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এটাই প্রকৃতির বিধান এবং এইভাবেই এই ঘটনা ঘটে থাকে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।